স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছেন শামীম জাহেদি। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে সরকারের রাজস্ব আদায় কমেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তার মেয়াদকালে এটি কোনো প্রান্তিকের সর্বনিম্ন রাজস্ব আদায়। এনবিআরের অভ্যন্তরীণ বিরোধের কারণে এ ধরনের সমস্যা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। আজ আমরা আলোচনা করব এনবিআরের রাজস্ব আদায়। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। যারা মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, ভালো। আজ আমরা যখন আলোচনা করছি, যখন প্রথম প্রান্তিকে এনবিআরের রাজস্ব আহরণ প্রায় ঘাটতি 6,000 কোটি টাকা, এবং অর্থমন্ত্রী বলছেন তার মেয়াদকালে এটি সবচেয়ে সর্বনিম্ন ঘাটতির পরিমাণের, এবং তিনি খুব উদ্বিগ্ন, এবং তিনি এটাও বলেছেন যে এনবিআরের অভ্যন্তরীণ এক ধরনের দলাদলির কারণে এটা কমেছে। তিনি বলছেন এটা। আপনি দীর্ঘদিন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আপনার অভিজ্ঞতা কি বলে যে আসলে যখন এই ধরনের রাজস্ব আদায় কমে যায়, মূল কারণ কি কখনো রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ কোনো দলাদলির কারণ হতে পারে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রথম প্রান্তিকে যেটি কমে গিয়েছে প্রায় 6,000 কোটি টাকা টার্গেট থেকে, এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে টার্গেটটা এবছর কিন্তু যথেষ্ট বেশি। আচ্ছা, বেশি ছিল। আর পুরো টার্গেটকে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন এবং ভাগ করে যদি বলেন যে এটাই আমার টার্গেট এবং প্রকৃতপক্ষে যা হয়েছে, তাহলে সুতরাং এবার এটা খুব ডিগ্রি অফ ডিসপারশনটা বেশি হবেই, কারণ যেহেতু টার্গেট খুব বেশি। এবং হ্যাঁ, কিন্তু টার্গেট যখন নির্ধারণ করা হয়েছিল তখন নিশ্চয়ই একটি একটা ভিত্তির উপরে নির্ভর করা হয়েছিল যেটা অর্জন সম্ভব, সেইভাবে নিশ্চয়ই হয়েছিল না, যেটা সম্ভব এই শব্দটা আছে, কারণ জানেন ভালো করে যে যেখানে প্রতি বছর গ্রোথ হচ্ছে 10 বা 12%, সেখানে এবারে টার্গেটটা ধরা হয়েছে কিন্তু 30% গ্রোথ ধরে। সুতরাং এটা তো একটা বড় ধরনের টার্গেট। দেখতে হবে আমাদের যে ইয়ার টু ইয়ার বেসিসে, অর্থাৎ গত বছরের প্রান্তিকে বা তার আগের বছরের প্রথম প্রান্তিকে কত হয়েছিল, এই নমিনাল টার্মে সেটা কোন জায়গায় আছে। তো যেহেতু একটা ইন্ডিকেশনই বলা হয়েছে যে এই ইদানিংকালের যে কোনো প্রথম প্রান্তিকের চাইতে এবার কম হয়েছে, এটা বলা হচ্ছে কিছুটা, তাই কম্পারেটিভলি সেটা দেখলে তাই বোঝাও যায় যে কম হওয়ার কারণে অনেকগুলো কারণ থাকতে পারে। সেই কারণের মধ্যে অর্থনীতির অবস্থা, তারপরে আপনার প্রথম প্রান্তিকের একটা বিশেষ চরিত্রগত বৈশিষ্ট্য আছে। প্রথম প্রান্তিকে যেটা হয় আর কি আমাদের দেশে সাধারণত তৃতীয় এবং চতুর্থ প্রান্তিকে শুট আপ করে, আর প্রথম প্রান্তিক সবসময় স্লো থাকে। এবং সাম্প্রতিক কালে স্লো হওয়ার আরেকটা বড় কারণ থাকে, সেটা হচ্ছে এই জুন মাসেই কিন্তু অনেক বড় বড় কর্পোরেশন বা কোম্পানি তারা অ্যাডভান্স দিয়ে দেন, বেশি করে দেন, তখনকার অবস্থাটা ঠিক করার জন্য হয়, এবং সেইটা এইবার আর দেন না। এই প্রথম প্রান্তিকে এসে যে ভাগে আসা পড়ে সেটা দেন না। এটা কিন্তু একটা খুব অন্তর্নিহিত কারণ, যে ওই যে অ্যাডজাস্টমেন্ট, আগে বেশি অ্যাডভান্স দিয়ে ফেলছে, এখন দিচ্ছে না, দেবে না, এই কারণে একটা হচ্ছে। এবং অর্থনীতির অবস্থা তো বলছি, কারণ আপনার যদি অর্থনীতিতে যদি কর্মকাণ্ড ঠিক থাকে, আয় যদি হয় তাহলে আয়কর বাড়বে, যদি আমদানি ভালো হয় তাহলে আমদানি শুল্ক বাড়বে, যদি অর্থনীতিতে কেনাবেচা সবকিছুতে যদি আমার মনিটরিং ভালো থাকে, অর্থাৎ কেনাবেচা ভালো হয়, তাহলে সেখানে আপনার ভ্যাট বাড়বে। তো সুতরাং এই 3টা কার্যকারণ কিন্তু এখানে ব্যাপার আছে। এই 3টে জিনিসও দেখার বিষয় আছে যে সেগুলো ঠিক মতন হয়েছে কিনা বা হচ্ছে কিনা এটা। এবং এটা ইট উড বি টু আর্লি টু মেক এনি কমেন্ট যে এই যে কম হয়েছে বলেই সামনে খারাপ বা কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু বলা যাবে না, এটা আরো থাকতে পারে। হ্যাঁ, এখন সর্বশেষ যেটি বলা হচ্ছে বা মনে করা হচ্ছে যে কোনো ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ এটা আয় মানে রাজস্ব আহরণটা, এটা কিন্তু একটা নিত্য নৈমিত্তিক দৈনন্দিন ব্যাপার না, যে কালকে বা 3 দিন জ্বর হয়েছিল আমার, তাই আমার টার্গেট কমে গেছে বা আমার আয় কমে গেছে, এটা না। এটা হচ্ছে একটা অব্যাহত প্রক্রিয়া। সেই অব্যাহত প্রক্রিয়ার ভিতরে এই নানান ধরনের কর্ম পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে, কর্মপরিকল্পনা যেমন আমরা বলছি মনিটরিং বাড়াতে হবে, তারপরে নতুন করদাতাদেরকে আনতে হবে, নতুন খাত বা ক্ষেত্রতে যেতে হবে, এটা কিন্তু একটা সবসময় একটা সার্বক্ষণিক সংগ্রামের ব্যাপার আমি মনে করি। এবং এনবিআর এর অফিসের কার্যক্রম কিন্তু 8-10টা অফিসের মতো দেখলে হবে না। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এন্ড এ স্ট্রং উইল, ফোর্স এবং কমিটমেন্ট এগুলো লাগবে।
তো সেইটাতে যদি কোনো জায়গায় যদি মনে করা হয়ে থাকে যে সীমাবদ্ধতার কারণে, পদ্ধতিগত সীমাবদ্ধতার কারণে হয়তোবা এটা কিন্তু হঠাৎ করে একটা ঠিক 3 মাসে এটাকে একটা কারণ হিসেবে এসে বলা যাবে না। আপনি বলছিলেন যে এবারে প্রথম প্রান্তিকের ঘাটতি এক বড় কারণ হচ্ছে যে গত কয়েক বছরের যে ট্রেন, বছরে 10 থেকে 12% যে ট্রেন যেটা হয় এবার সেখানে 9 হয়েছে প্রবৃদ্ধি, সেখানে এবার ধরা হ্যাঁ হচ্ছে ওই প্রায় 10 হ্যাঁ কিন্তু এবার ধরা হচ্ছে বলছেন যে প্রায় 30% বেশি ধরা হচ্ছে। যখন এই পরিমাণ একটি উচ্চাভিলাষী পরিকল্পনা যদি আমি বলি, সেটাকে বাস্তবায়ন করবার জন্য এনবিআর এর রাজস্ব আদায়ের ক্ষেত্রে সেই ধরনের কোনো পরিকল্পনা নিয়েছে কিনা সেইটা আপনি দেখতে পাচ্ছেন? এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কারণ সাধারণত আমি যখন একটা রাজস্ব আমি একটা টার্গেট করি, তার পিছনে আমার হোমওয়ার্ক থাকতে যায়। আমি কি পরিকল্পনায় এই অতিরিক্ত এটা করতে পারবো সেটা নিশ্চয়ই তাদের কর্ম পরিকল্পনার ভিতরে থাকতে হবে, কারণ না থাকলে পর আমি কর্ম পরিকল্পনা না করে আমি এগোলাম, যেমন আমরা একটা আইটেম নাম উল্লেখই করলাম না, সেটাতে আমরা একটা ভ্যাট ধরবো ভাবছিলাম, কথার কথা আমার সেখান থেকে একটা আয়েরও নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি ঠিক করা ছিল যে আমার 43 কোটি টাকা হবে, কথার কথা বলছি, কিন্তু দেখা গেল যে আমার ওইটা উইথড্র করতে হলো। আচ্ছা, আমি ওখান থেকে সরে আসলাম, পারলাম না, তাহলে তো ওইটা তো হবে না ওই টাকাটা। তো এইরকম ধরনের অনেকগুলো বিষয় আছে। আমি যে টার্গেট ধরবো সেই টার্গেটের পিছনে আমার যে কর্ম পরিকল্পনা, সেই কর্ম পরিকল্পনায় আমি স্থিতিশীল থাকতে পারলাম কিনা, আমি আমার সর্বোচ্চ এটা মেধা এবং যা বলি সেটা আমি ওখানে প্রয়োগ করলাম কিনা, সেখানে অপারগতা থাকলে সেটাই দেখা যাবে, এবং সেইটার কারণ কি হতে পারে সেটা দেখা যেতে পারে। কিন্তু এই বাস্তবতাগুলো ওই 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 উদ্দেশ্যকে আপনি দেখতে পেরেছেন যেখানে বলা যে আমি কেন 30% করলাম, যেটা এভারেজ ট্রেন্ড হচ্ছে 10 থেকে 12% প্রবৃদ্ধি। এটার পেছনে আমরা যদি বলি, আমরা সবসময় বলে আসছি যে আমাদের দেশে করদাতার সংখ্যা অত্যন্ত কম। এদেশে প্রায় 16 কোটি মানুষ, নিয়মিত যাদের 3 নম্বর আছে তাদের সংখ্যা সম্ভবত 16 লক্ষ, আর নিয়মিত কর দেয় হচ্ছে 10 থেকে 12 লক্ষ মানুষ। এই যে বিশাল আমরা পটেনশিয়াল বলছি, যে পটেনশিয়াল করদাতার এর বাইরে আছে, এর আওতায় বাইরে আছে, তাদেরকে আসলে কিভাবে ডাইরেক্ট ট্যাক্সেশন আসলে আন্ডার আনা? হ্যাঁ, না, এবং এই কারণেই কিন্তু ওই উৎসবালিশি আপনি যেটা বলছেন টার্গেটটা, এই টার্গেট ধরবার প্রয়োজন আছে এই জন্যেই যে আমার বাজেটেরও সাইজ বাড়ছে, তার থেকে আমি আমার যেটা কি বলে ঘাটতি সেটা বাদ দিয়ে তারপর নন এনবিআর অংশটা বাদ দিলে সিম্পল ম্যাথে হিসেবে এসে গেল যে 176, যেটা দেখা যাচ্ছে আমি পিছন থেকে হিসেব করে দেখি যে এটা 30% গ্রোথ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে যেহেতু আমার ট্যাক্স জিডিপি রেশিও কম, আমাকে 15-16-তে পৌঁছাতে হবে পার্সেন্টেজে, সেহেতু আমাকে একটা উচ্চ অভিলাষী বা খুব পুশ ফ্যাক্টর টাইপের টার্গেট আমার দিতে হবে। এই টার্গেটটা দেওয়া হয়েছে, কিন্তু টার্গেটটা দেওয়ার সাথে সাথে এটাও ফরজ হয়ে যায় যে ওই টার্গেট মিট করার মতন আমার কর্ম পরিকল্পনা কি কি। সেখানে একটা যেমন নতুন করদাতাকে তো আনতে হবে, এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, আসবে, থাকবে, চেষ্টা অব্যাহত থাকবে। 2 হচ্ছে যারা দিচ্ছেন তারা সঠিক পরিমাণে দিচ্ছেন কিনা, অর্থাৎ আমার মনিটরিং বাড়ানো আমার সমস্ত কাজের ব্যাপারে। 3 হচ্ছে আমাকে অবশ্যই পটেনশিয়াল যেগুলো আনট্যাপড রয়ে গেছে খাত, সেই খাতগুলোকে আমাকে এই করের আওতায় আনতে হবে, এবং এটা আনতে গেলে কিন্তু এখানে কিন্তু যথেষ্ট গবেষণার এবং খুব ধীরস্থিরভাবে চিন্তার ব্যাপার আছে। যেমন আমি হঠাৎ করে ইন এ ফাইন মর্নিং বললাম যে আমি এর উপর একটা ট্যাক্স বসে দিলাম, এটা ঠিক না। আচ্ছা, কেননা এই ট্যাক্স বসাবার যৌক্তিকতা কি, এর যারা স্টেক হোল্ডার তারা এটা জানেন কিনা আগের থেকে, এবং এটার ক্যালকুলেশনের ভিত্তি কি, এগুলো ঠিক করে তারপরে যেতে হবে। আমি মনে করি ওখানেই এনবিআর এর ওইটাই মেন হচ্ছে যে তার কর্ম পরিকল্পনার একটা বড় অংশ হওয়া উচিত যে নতুন খাত বা ক্ষেত্রকে আনতে গেলে তার জন্য তাকে প্রচুর গবেষণা করতে হবে। আচ্ছা, এবং গবেষণা করে, স্টাডি করে, এবং স্টেক হোল্ডারের সাথে নিয়মিত সংলাপ করে আমি যদি মনে করি যে আমি একটা বিশেষ বিষয়ের উপর আমি একটা ভ্যাট বসাতে চাই, তো তাহলে এই ভ্যাটের এর পক্ষ কারা এবং তারা কি, তাদের কি অবস্থা, এখানে আইনের ব্যাখ্যা কি, সেইটার সাথে তাদের সাথে একটা ঠিক হওয়া উচিত, নিয়ম ভাবিক বা তান্ত্রিক এর জন্য স্টাডি করা উচিত যে হ্যাঁ এই বাংলাদেশে মোট এতজন এই লোক আছেন, তার এই অবস্থা, তার ফিগার এই, তাদের অবস্থায়, তাদের সীমাবদ্ধতাই, এইগুলো সব আমি পলিসিটা ঠিক করার সময় যদি সেটা না বিবেচনায় নেই, তাহলে আমি কিন্তু জারি করেই কিন্তু আমার ওই পিছিয়ে আসার মতন পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে। কেন মাঝে মাঝে পিছিয়ে আসে সরকার ভ্যাট আদায় করার ক্ষেত্রে, সেই বিষয়ে আমরা আপনার কাছে শুনে বিস্তারিত। তার আগে আমরা নেব একটা ছোট্ট বিরতি। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, আমরা সাথেই থাকবেন, আমরা ফিরছি শীঘ্রই।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুঝিলা। আজ আমরা আলোচনা করছি এনবিআর রাজস্ব আদায় নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ডক্টর মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আবার আরেকবার। বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে ঠিক প্রয়োজনীয় গবেষণা যদি না থাকে তখন হয়তো একটি বিষয়ে ট্যাক্স বা ভ্যাট আরোপ করার পরে সরকারকে বা এনবিআরকে পিছিয়ে আসতে হয়। আমি যদি উদাহরণ হিসেবে দিই যে সাম্প্রতিক সময়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর, বিশেষত ইংলিশ মিডিয়াম স্কুল এবং বেসরকারি ইউনিভার্সিটির উপরে যে শিক্ষার উপর যে 7.5% যে ভ্যাট নির্ধারণ করা হচ্ছে, টিউশন ফির নির্ধারণ করা হচ্ছে, সেখান থেকে আসলে এক অর্থে সরে আসছে। পরে আবার এটা নিয়ে কোর্টে কাজ, মানে কোর্টে এক ধরনের বেসরকারি স্কুলগুলোর জন্য, জি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল ইউনিভার্সিটি থেকে আসলে প্রত্যাহার করা হয়েছে। সো এটাও কি আপনার মনে হয় যে একটা বেসিক হোমওয়ার্কের অভাব ছিল এখানে? অবশ্যই, এই অর্থে যে মূল উদ্দেশ্যটা ছিল এই আরোপের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রচুর লাভ করছেন, আয় করছেন, সেখান থেকে সরকার প্রযোজ্য কর পাচ্ছেন না, এবং একই সাথে অভিভাবকরা যারা পড়াচ্ছেন, যারা 30,000 টাকা বা এত টাকা দিয়ে দিচ্ছেন, তাদের কাছ থেকেও কিছু পাওয়া যাচ্ছে না। সেই জন্য মনে করা হয়েছে যে এখানে ভ্যাট আরোপ হোক, কিন্তু দেখতে হবে যে এটা ঠিক প্রকৃত সংজ্ঞায় পড়ে কিনা। আচ্ছা, সংজ্ঞাটা এরকম যে ভ্যাট হচ্ছে পণ্য আর সেবার বিপরীতে যিনি সেবাটা নেন বা যিনি পণ্যটা কেনেন তাকে তিনি পরিশোধ করতে হয়। এটা পরিশোধ করেন ইত্যাদি। প্রথম প্রশ্ন, এই শিক্ষা, এই বিষয়টা, এটা কি সেবা বা কোন ধরনের সেবা? বা প্রাথমিক একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যদি এটাকে সেবা বলা হয়, পণ্য বলা হয়, কাজ, তাহলে সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তাহলে কি? রাইট। এবং সেখানে কেন তাহলে এত সাবসিডি দিয়ে সেখানে করা হচ্ছে? কারণ মৌলিক অধিকার শিক্ষা সকলের। তাহলে এক জায়গায় এক ধরনের, আরেক জায়গায় আরেক ধরনের ব্যাখ্যা বা করার, এখানে সংজ্ঞায়িত করার প্রশ্নটাই ছিল, স্টাডি করার দরকার ছিল বা ছিল। থাকলে এটা আদৌ ভ্যাট হবে না ট্যাক্স হবে? যেমন বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যদি মনে করা হয়, যদি প্রতীয়মান হয় বা যদি দেখা যায় যে না তারা ট্রাস্টের ভিতরে চললেও তারা এখান থেকে প্রচুর আয় করছেন, সেটা তারা নিজেরা নিয়ে নিচ্ছেন, করছেন, তাহলে ইউ হ্যাভ এভরি অপশন টু, ওই যে ডাইরেক্টরের পার্সোনাল ফাইল, তার ইনকাম ট্যাক্সের ফাইল, সেখানে আপনি করতে পারেন। এটা ইনকাম ট্যাক্স, বিষয়টা হচ্ছে ইনকাম ট্যাক্স, ইনকাম হবে আর ইনকামের উপরে। অথবা যদি মনে করা হয় যে না কোনো ছাত্র 30,40,000 টাকা দিয়ে পড়তে পারতেছে, তাহলে তার মানে তার প্রচুর পয়সা আছে, সেখানে পয়সা দেবে না। তো এই জন্যই ওই শিক্ষা দিচ্ছে বলে ওখান থেকে ওই ওই এটা আদায় করতে হবে, এটা হবে না এই জন্যই। কারণ এখানে বিষয়টা হচ্ছে যে ভ্যাট টাচেস এভরিবডি, ইনকাম ট্যাক্স ডাজ নট। তা সুতরাং আপনি 30,000 টাকাতে সবাই যখন পড়ছে, আপনি যদি কিছু অ্যাফ্লুয়েন্ট লোকের ওখান থেকে টাচ করতে চান, তাহলে ভ্যাট যদি দেন, তাহলে কিন্তু আপনি ওখানে যে দরিদ্র ছেলেটাও পড়ছে তার উপরেও কিন্তু এটা বর্তাচ্ছে। কেউ হয়তো টিউশনি করে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, কেউ হয়তো জমি বিক্রি করে পড়তেছে, তাই না? তা সেই জন্যই এটা ঠিক সংজ্ঞায়নের ব্যাপারে। তো এই জন্যই এইটা গবেষণা, হোমওয়ার্ক করা দরকার, যে আমি যে এই যে একটা জিনিস দিচ্ছি, এটার কনোটেশনটা কি, এটার প্রকৃত ব্যাখ্যাটা কি, বা এটা ঠিক কোন ধাপে পড়বে। আমার উদ্দেশ্য হচ্ছে রেভিনিউ আর্নিং বা নিতে হবে, অবশ্যই তাদের করতে হবে। সরকারকে আসলে যে ছাত্রের বাবার পার্সোনাল ফাইল আমি দেখতে পারি, সেখানে তথ্য চাওয়ারও সিস্টেম আছে। প্রত্যেক ছাত্রের তার বাবার টিআইএন নাম্বার চাইলে তো ইজিলি এনবিআর ক্যান ক্যাচ অল দিস পিপল, এবং দেখতে পারে। তো সেইভাবে দেখতে হবে। আমি একটা জিনিস দিলাম, সংজ্ঞায় ঠিক পড়লো কিনা, এবং আমার সেই সংজ্ঞায় যদি না পড়ে শিক্ষা পণ্য কিনা, তারপরে এটা সকলের উপরে প্রযোজ্য হবে কিনা, এই ব্যাপারটা কিন্তু দেখার বিষয় রয়ে যায় আর কি। এনবিআর আরেকটা জিনিস বলছে যে রাজস্ব আদায়ের উদ্যোগ নিতেই হবে এনবিআর বলছে, এবং এই জন্য রাজস্ব বাড়াতে হলে করের আওতায় উপজেলা পর্যন্ত বিস্তৃত করতে হবে। অর্থাৎ তার মানে কি যে ওই সব এলাকায় যথেষ্ট পটেনশিয়াল, আমি উপজেলা বলে বুঝি না, বাংলাদেশের সকল নাগরিক তিনি যেখানেই থাকেন, তার যদি করযোগ্য আয় হয়, তিনি আয় দেবেন। সেটাই তো বলছি যে এই কথা বলা মানে বুঝাচ্ছে যে কর, তার মানে আমি এতদিন বিস্তৃত করিনি বা আমি সেখানে যাইনি। হ্যাঁ, তারা নতুন করদাতা অবশ্যই,
এটা উপজেলা পর্যন্ত বিস্তৃত করার বিষয় না, বিষয়টা হচ্ছে সারা বাংলাদেশকে তো ট্যাক্সের নেটওয়ার্কের ভিতরে আছে। আমাদের কিন্তু এনবিআর এর কিন্তু কর্মবিভাজনটা ওইভাবেই করা, আচ্ছা, পুরো ভৌগোলিক অঞ্চল ধরে একটা সার্কেল মানে তার একটা ভৌগোলিক এলাকা ভাগ করে দেওয়া আছে, যে এই জায়গার থেকে এই জায়গা। আর একটা কিছু আছে অক্ষর ভিত্তিক, ওই যে ব্যক্তির নাম, পার্সোনাল ইনকাম ট্যাক্স যেটা। কিন্তু আমাদের যে সার্কেল অফিসগুলো, এগুলো কিন্তু প্রত্যেকের একটা ভৌগোলিক এলাকা ধরে দেওয়া আছে। তা সুতরাং সেই ভৌগোলিক এলাকার ভিতরে যিনি বাস করবেন তাকে তো এখন সে কথার কথা খুলনা কর অফিস আর কি, খুলনা কর অফিস মানে হচ্ছে খুলনা জেলার পুরো অঞ্চল তার। তা সুতরাং যেখানেই যে লেভেলে, তাই তিনি উপজেলায় হোক আর ইউনিয়ন পরিষদে হোক, সেই পরিমাণে আসলে কিংবা শহর, দক্ষ জনবল আছে কিনা? দক্ষ জনবলের অভাব আগে ছিল। আচ্ছা, জনবলের অভাব ছিল, দক্ষ কত পরে আসছি। জনবলের অভাব ছিল কারণ আমাদের দেশে যে 1984 সালে প্রথম মানে যে আয়কর অধ্যাদেশ দেওয়া এবং কর বিভাগের যে পুনর্গঠন যেটা করা হয়েছিল, তখনও কিন্তু ওই সেই বৃহত্তর জেলা, ঢাকা শহর বা বৃহত্তর জেলা এই পর্যন্তই অফিস আদালত করা হয়েছিল, এরপর ছিল এবং লোকবল ওইভাবেই ছিল দূরের। পরে আমরা দেখলাম 90-এর দশকে এসে দেখলাম যে বিরাট ব্যাপ্তি ঘটেছে অর্থনীতির, ব্যবসার ক্ষেত্রও বেড়েছে, ওই মানুষের আয়েরও বেড়েছে। 92 সালে আরেকবার একটু লোকবলের কিছুটা করা হলো, কিন্তু তাও খুব বেশি না। যার ফলে 2007-08 সালে এসে যেটা বলা হলো যে যেহেতু ইকোনমি এত এক্সপ্যান্ড করেছে, এতটা লোকের কাছে আমাকে যেতে হবে, সুতরাং এই ডিপার্টমেন্টের স্ট্রাকচার এবং লোকবল বাড়াতে হবে, এবং বাড়ানো হয়েছে। 2012-13-তে আমরা যেটা 2007-08-এ বলেছি সেটাই পেতে পেতে 2012-13 হয়েছে। এখন এই লোকবলকে যে কাজের জন্য আমি বললাম সেখানে আমাকে ডেপুট করতে হবে। আমি যদি ডেপুট না করে ঢাকায় বসে যদি মনে করি যে প্রচুর লোক এবং ওখানে যাব, এই যে কর মেলা উপজেলা পর্যন্ত করতে বলার প্রশ্নটা ওখানেই কিন্তু এইভাবেই করা হয়েছিল যে উপজেলায় যারা কর যোগ্য তাদের কাছে যাওয়া দরকার। আচ্ছা, সে যেন স্বচ্ছন্দে দিতে পারে, কারণ সেই উপজেলার থেকে তার যদি জেলা সদরে এসে কর দেওয়ার জন্য বা কর অফিস খোলার জন্য খুঁজতে হয়, তো তাহলে এটা খুব ফ্রেন্ডলি পরিবেশ হয় না। আপনি যেহেতু দীর্ঘদিন এনবিআর এর দায়িত্বে ছিলেন, আপনার কি মনে হয় এখন যে পদ্ধতিতে আমাদের ইনকাম ট্যাক্স, ভ্যাট বা অন্যান্য শুল্ক যেভাবে আসলে আদায় করা হচ্ছে, সেটা সত্যিকার অর্থে এখানে কোনো সংস্কারের প্রয়োজন আছে কিনা, বা কিভাবে হওয়া উচিত? আমি মনে করি এটা তারা নিত্য সংস্কারের ভিতরেই আছেন। শুধু বিষয়টা হচ্ছে মনোভঙ্গির, দৃষ্টিভঙ্গির। সেটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা ক্লান্তিকালে আছি। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কম, আমাদের 15-16-তে পৌঁছানো দরকার। আমাদের প্রচুর লোক এখনো করের আওতার বাইরে, এবং অনেক খাত আমার করের বাইরে আছে। তা সুতরাং আমার স্ট্র্যাটেজি হবে যখন আমার সব লোক এসে যাবে, সব লোকই হবে, তখন আমি এক ধরনের দৃষ্টিভঙ্গিতে যাব যে ঠিক আছে কি অবস্থা আপনি ইত্যাদি। কিন্তু আমার এখন একই সাথে প্রণোদনামূলক, ফ্রেন্ডশিপ এবং উদ্বুদ্ধকরণ এবং সকলকে আনার জন্য আমার কাছে এখানে আমাদের দৃষ্টিভঙ্গি থাকে না আমি অ্যাজ ইফ যারা আছেন বা যারা আছেন মানে মানে এরকম আর কি। আপনার কর্মপন্থা যদি এরকম হয়ে যায় যে আপনি নতুনের দিকে তাকাচ্ছেন না, সেখানে সময় দিচ্ছেন না বা পাচ্ছেন না বা স্টাডি করছেন না, আপনি ওই গবেষণায় যাচ্ছেন না, আপনি শুধু যা আছে যারা আছেন তাদের ভিতরে, তাও এটা কারণ এটা বুঝতে হবে আমাদের কিন্তু করের এখন প্রায় 75% উৎসই হচ্ছে আপনার উৎসে কর, অর্থাৎ অটোমেটিক্যালি সিস্টেমই এসে যাচ্ছে, ওখানে কোনো লোকবল লাগছে না। কর ব্যবস্থাপনাটা আসলে এইভাবে সাধারণ। হ্যাঁ, তা আমার ওই যে টাইমটা সেভ হচ্ছে, যে লোকবল আমার সেভ হচ্ছে, সেইটা আমার লাগবে যে আমার কিভাবে আমি নতুন নতুন খাত বেছে আমার লোক ভাগ করে দিয়ে বলতে পারি তুমি এটার উপরে স্টাডি করো, একবারে সার্ভে করো ভালো করে। তুমি প্রয়োজন হলে এই গলিতে চলে যাও, যে এই খাতা নিয়ে দেখো কে কে কর দিচ্ছেন না দিচ্ছেন, যেতে হবে। এখানে বসে বসে আহ্বান জানাইলাম, আবার আসলে ঠিক মতন হিসেব সহজ হবে না, এটা করলে হবে না, পরিকল্পনা মতো কাজ করলে স্পেশাল পুশ লাগবে, কাজ করতে হবে। জনাব ডক্টর মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।